সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতে সংবাদ শিরোনাম জানিয়ে দিব সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। শুরুতে শিরোনাম। এই বাজেট বার্ষিক লুটপাটের বরাদ্দপত্র বলছেন চরমোনাই পীর। এরপর জানিয়ে দিব দেশের ইতিহাসে সর্বোচ্চ খেলাপি ঋণের রেকর্ড। জানিয়ে দিব ৮ লক্ষ কোটি টাকার বাজেট ঘোষণা অর্থমন্ত্রীর। এদিকে কোটা পুনর্বহালের রায়ের প্রতিবাদে উত্তাল ঢাবি ক্যাম্পাস। সরকারি চাকরিতে বেতন কাঠামোর ৯ম থেকে ১৩তম গ্রেডে আগের প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর মুক্তিযোদ্ধা কোটাসহ কোটা পদ্ধতি বাতিলের সিদ্ধান্তকে অবৈধ ঘোষণা করেছে হাইকোর্ট। এই রায়ের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাবির শিক্ষার্থীরা। জানিয়ে দিব বাজেটে আইএমএফের প্রেসক্রিপশন ফলো করা হয়নি বলছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এবং সর্বশেষ জানিয়ে দিব ভারতীয় লোকসভা নির্বাচন প্রসঙ্গে রাহুল নাকি অন্য কেউ, কে হচ্ছেন ভারতের বিরোধী দলীয় নেতা। প্রিয় দর্শক, এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ থাকবে বন্ধুরা। সম্পূর্ণ সংবাদটি জানতে ভিডিওটি না টেনে আমাদের সঙ্গেই থাকুন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। প্রিয় দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবারে বিস্তারিত। এই বাজেট বার্ষিক লুটপাটের বরাদ্দপত্র বললেন চরমোনাই পীর। জাতীয় সংসদে যে বাজেট ঘোষণা করা হয়েছে, এই সংসদের জাতীয় বাজেট বার্ষিক লুটপাটের বরাদ্দপত্র বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমোনাই। আজ বৃহস্পতিবার ৬ জুন বাজেট প্রতিক্রিয়ায় চরমোনাই পীর এসব মন্তব্য করেছেন। রেজাউল করিম বলেন যে সরকার নিজে সংবিধান লঙ্ঘন করে রাষ্ট্রকে রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে বিরোধী দলের নেতাকর্মীদেরকে দমন করছে, ডামি নির্বাচনের মাধ্যমে গদি দখল করে নেয়, বিচার বিভাগকে দিয়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্ত করে দেয়। এমন রাজনৈতিক বৈধতাবিহীন সরকার বাজেটও বৈধ নয়। যে বাজেট ঘোষণা করেছে সরকার, তা বার্ষিক লুটপাটের বরাদ্দপত্র। এ সময় তিনি বলেন, ঋণ নির্ভর বাজেটের সর্বোচ্চ বরাদ্দ ঋণের সুদ প্রদানেই চলে যাবে, অর্থাৎ এবছর আগের $12 বিলিয়ন আন্তর্জাতিক এবং অভ্যন্তরীণ ঋণের সুদ পরিশোধ করতে হবে, যা মোট রাজস্ব আয়ের প্রায় 1/3। পীর সাহেব চরমোনাই আরও বলেন, দেশ এবং জনগণের কল্যাণে এ সরকার কোনো কাজ করেনি। লুটপাটের জন্য বিদেশ থেকে নেওয়া ঋণ জনগণের উপর চাপিয়ে দিয়েছে এই সরকার। এই ঋণের দায় বিগত 15 বছর যারা অবৈধভাবে ক্ষমতা থেকে লুটপাট করেছে তাদেরকেই নিতে হবে। ইসলামী আন্দোলনের আমির মুফতি রেজাউল করিম এ সরকার ঘোষিত নতুন বাজেট জনগণের উপর নতুন করে দ্রব্যমূল্যের খরচ চাপিয়ে দেওয়ার বাজেট বলেও মন্তব্য করেছেন তিনি বলেন, আন্তর্জাতিক বাজারে তেলের দাম যখন ব্যারেল প্রতি $5 কমেছে, তখন এই সরকার প্রতি লিটার তেলে 5 টাকা বাড়িয়ে দিয়ে জনগণকে বিষিয়ে তুলেছে। এ সময় তিনি বলেন, রাষ্ট্রের সকল স্তম্ভ ধ্বংসকারী এ ধরনের রাজনৈতিক বৈধতাবিহীন সরকারের বাজেট কখনোই জনকল্যাণকর হতে পারে না। তিনি বলেন, সরকারি কাজে ব্যয় কমানো কিংবা আর্থিক খাতের সংস্কার নিয়ে এদের কোনো উদ্যোগ নেই। এদের উদ্যোগ শুধুমাত্র উৎপাদনবিহীন উন্নয়ন প্রকল্পে। দেশের ইতিহাসে সর্বোচ্চ খেলাপি ঋণের রেকর্ড। ব্যাংকগুলোর খেলাপি ঋণ কমাতে নানাবিধ সুবিধা দিচ্ছে বাংলাদেশ ব্যাংক, কিন্তু আর্থিক খাতে সুশাসন ফিরে আনতে না পারায় বরাবরের মতোই বাড়ছে খেলাপি ঋণের সংখ্যা। গত মার্চে ব্যাংক খাতের খেলাপি ঋণ বেড়ে 1,82,000 কোটি টাকা ছাড়িয়ে গেছে। এটি ইতিহাসে সর্বোচ্চ। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী জানুয়ারি এবং মার্চ সময়ে দেশের ব্যাংকগুলোতে খেলাপি ঋণ বেড়েছে 36,662 কোটি টাকা, আর এক বছরে মার্চ 2023 থেকে 2024 খেলাপি ঋণ বেড়েছে 50,674 কোটি টাকা। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হালনাগাদ প্রতিবেদনে সব তথ্য উঠে এসেছে। ব্যাংকাররা বলছেন, সুশাসন এবং খেলাপি ঋণই বর্তমান ব্যাংকিং খাতে সবচেয়ে বড় সমস্যা। ব্যাংক খাতে সুশাসন না থাকার কারণে দিন দিন খেলাপি ঋণ বাড়ছে। এ সমস্যা মোকাবেলায় ঢালাওভাবে ছাড় না দিয়ে পরিকল্পনার মাধ্যমে ব্যাংকিং সংস্কৃতিতে পরিবর্তন আনতে হবে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, চলতি বছরের সেপ্টেম্বরের শেষে ব্যাংকগুলো মোট ঋণ বিতরণ করেছে 16,40,855 কোটি টাকা। এর মধ্য দিয়ে খেলাপিতে পরিণত হয়েছে 1,82,295 কোটি টাকা, যা
মোট বিতরণ করা ঋণের 11.1%। গত ডিসেম্বর শেষে দেশের ব্যাংকিং খাতের মোট বিতরণকৃত ঋণের পরিমাণ 16,17,889 কোটি টাকা। এর মধ্যে খেলাপিতে পরিণত হয়েছে 1,45,633 কোটি টাকা, যা মোট বিতরণ করা ঋণের 9%। অর্থাৎ 3 মাসের ব্যবধানে দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণ বেড়েছে 36,662 কোটি টাকা। এটি গত বছরের মার্চ 2023 একই সময়ের চেয়ে প্রায় 50,674 কোটি টাকা। গত বছরের মার্চ শেষে খেলাপি ঋণের পরিমাণ ছিল 1,31,621 কোটি টাকা। 8 লক্ষ কোটি টাকার বাজেট ঘোষণা অর্থমন্ত্রীর। জাতীয় সংসদে 2024-25 অর্থবছরে 7,97,000 কোটি টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার 6 জুন বিকেলে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এই বাজেট পেশ করেন। এর আগে প্রস্তাবিত এই বাজেট অনুমোদন করেছে মন্ত্রিসভা। বিশেষ বৈঠকে বাজেট প্রস্তাব অনুমোদন হয়। এ বাজেটের প্রতিপাদ্য বিষয় হচ্ছে সুখী সমৃদ্ধ উন্নত স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের অঙ্গীকার। দুপুর 12টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বৈঠক শুরু হয়। অনুমোদিত এই বাজেট দেশের 53তম বাজেট। কোটা পুনর্বহালের রায়ের প্রতিবাদে উত্তাল ঢাবি ক্যাম্পাস। সরকারি চাকরিতে বেতন কাঠামোর 9ম থেকে 13তম গ্রেডে আগের প্রথম ও দ্বিতীয় শ্রেণীর মুক্তিযোদ্ধা কোটাসহ কোটা পদ্ধতি বাতিলের সিদ্ধান্তকে অবৈধ ঘোষণা করেছে হাইকোর্ট। এই রায়ের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাবির শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার 6 জুন বিকাল 5টার দিকে বিশ্ববিদ্যালয়টির কেন্দ্র লাইব্রেরির সামনে থেকে সমবেত হন শিক্ষার্থীরা। এরপর কয়েকশো শিক্ষার্থী একটি মিছিল নিয়ে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে সমাবেশের আয়োজন করে। পুরো কর্মসূচিতে তাদেরকে মানি না মানব না, কোটা পদ্ধতি বাতিল চাই, কোটা পদ্ধতি মানি না মানব না, কোটা পদ্ধতি পুনর্বহাল, আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, কোটা পদ্ধতি নিপাত যাক, মেধাবীরা মুক্তি পাক, সারা বাংলায় খবর দে, কোটা প্রথার কবর দে, 18 এর হাতিয়ার গর্জে উঠুক আরেকবার, সকল কোটা বাতিল হোক, যোগ্যতার ভিত্তিতে চাকরি হোক, আমজনতার হাহাকার গর্জে উঠুক আরেকবার, কোটামুক্ত নিয়োগ হোক, যোগ্য প্রার্থীর চাকরি হোক ইত্যাদি সংবলিত স্লোগান দিতে দেখা যায়। এছাড়াও সমাবেশে অবিলম্বে সরকারি চাকরিতে সকল প্রকার কোটা বাতিলের দাবি জানান শিক্ষার্থীরা। অন্যথায় বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। শিক্ষার্থীরা বলেন, আমরা 2018 সালে কোটা ব্যবস্থার বিরুদ্ধে আন্দোলন করেছি। আমরা তখন রক্ত দিয়েছি। তার পরিপ্রেক্ষিতে সরকার এ কোটা পদ্ধতি বাতিল করেছিল। আবারও হাইকোর্ট সেই কোটা পুনর্বহাল করেছে। আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। আমরা হাইকোর্টের এ রায়কে প্রত্যাখ্যান করছি। তারা বলেন, একটা দেশে কখনোই 56% কোটা থাকতে পারবে না। এটা সেই দেশের মেধাবীদের সঙ্গে তামাশা করার শামিল। আমরা আমাদের সঙ্গে যে তামাশা সেটি মেনে নেব না। আমরা রাজপথে এসেছি আজকে, এটা তাৎক্ষণিক প্রতিক্রিয়ায়। আমরা আবারও কালকে আসব। যদি এই রায় বহাল থাকে তাহলে আমরা রাজপথে আবারও নামতে বাধ্য হব। আমরা আমাদের দাবি আদায় না করে ঘরে ফিরব না ইনশাল্লাহ। রাহুল গান্ধী নাকি অন্য কে হচ্ছেন ভারতের বিরোধী দলীয় নেতা। ভারতের লোকসভা নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা না পায় এবারও বিরোধী দলে থাকার সিদ্ধান্ত নিয়েছে কংগ্রেস নেতৃত্বাধীন জোট ইন্ডিয়া। জোটটির আপাতত সরকার গঠনের আশা ছেড়ে দিয়েছে। শক্তিশালী বিরোধী দল হিসেবে লোকসভায় যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তারা। ফলে প্রশ্ন উঠেছে, কে হবেন বিরোধী দলীয় নেতা। দলীয় সূত্রের বরাতে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, বুধবার 5 জুন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়গের বাড়িতে ইন্ডিয়া জোটের বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে বিরোধী দলের নেতা নির্বাচনের বিষয়ে সরাসরি কোনো আলোচনা হয়নি। তবে ঘরোয়া আলোচনায় দলের নেতারা অনেকেই রাহুল গান্ধীকে বিরোধী দলীয় নেতা বানানোর পক্ষে মত দিয়েছেন।